যারা WBSSC এক্সাম দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো আমি তোমাদের করাচ্ছি এইভাবে কিন্তু বিভিন্ন মক টেস্ট কিন্তু করাচ্ছি, ছোট ছোট মক টেস্ট। আজকেও কিন্তু আমি নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেসের উপরে মক টেস্ট 6। যারা PDF নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি তোমাদের PDF দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিজেরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং তোমরা কত স্কোর করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো আজকের ক্লাস, তাহলে প্রথম যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিই। কি প্রশ্ন আছে দেখো, আমি কিন্তু তোমাদের এইভাবে 5টা মক কিন্তু অলরেডি করে দিয়েছি। এটা কিন্তু আজকে 6 নাম্বার মক। তাহলে যে 5টা মক যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। আমি সেইভাবেই কিন্তু মক গুলো তোমাদের নিচ্ছি এবং অনেক প্রশ্ন তোমাদের আমি আলোচনা করছি সেই সঙ্গে সঙ্গে। চলো, ক্যালসিয়ামের অভাবে প্রাণী দেহে কি রোগ দেখা দিতে পারে? ক্যালসিয়াম, দেখবে ক্যালসিয়ামের প্রবলেম যখনই হবে তখনই কিন্তু তোমার হাড়ের যে রোগ সে রোগ কিন্তু হবে। দেখো তাহলে রিকেট আছে, বাকি যে ডিজিজ গুলো আছে সেগুলো কিন্তু হবে না। তাহলে এখানে কিন্তু এই অপশন এ রিকেট। রিকেট মনে রাখবে এটা যেমন আমরা জানি যে ভিটামিন ডি এর অভাবে হয়, ঠিক আছে, ভিটামিন ডি। ঠিক একই রকম যদি তোমার দেহের মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু তোমার এই রিকেট রোগ হবে বা হাড়ের যে কোনো রোগ হতে পারে। এই ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম এই দুটো কিন্তু অপশন তুমি দেখতেই পাবে যখনই হাড়ের রোগ কিন্তু বলবে। যেমন দেখো রিকেট, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া, আবার কখনো কখনো টিটানি ডিজিজটা পাবে। তোমরা রাখবে সবই কিন্তু ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম এই দুটো অপশন কিন্তু থাকবে। বোঝা গেল? আচ্ছা, বেরি বেরি, বেরি বেরি মনে রাখবে ভিটামিন B1 এর যদি অভাব হয়, ঠিক আছে, ভিটামিন B1 এর যদি অভাব হয় তখন মনে রাখবে বেরি বেরির যে রোগ বা ডিজিজটা যেটা হবে। আচ্ছা, স্কারভি রোগ মনে রাখবে এটা ভিটামিন সি। ভিটামিন সি এর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু কি রোগ হবে? স্কারভি ডিজিজটা হবে। রাতকানা মনে রাখবে রাতকানা রোগটা ভিটামিন এ। ভিটামিন এ এর যদি অভাব হয় তাহলে জেরোথ্যালমিয়া বা রাতকানা এই রোগটা কিন্তু হবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বা তেজি জল কাকে বলে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড এর সংকেত পড়ে HNO3। HNO3 এই নাইট্রিক অ্যাসিড একে কি বলা হয়? তেজি জল বলা হয় বা অ্যাকোয়া ফর্টিস বলা হয়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? না রসায়নের রাজা বলা হয়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রসায়নের রাজা, কিং, ঠিক আছে, রসায়নের রাজা বলা হয়। এবং এই যে H2SO4, সালফিউরিক অ্যাসিড বলতে H2SO4, H2SO4, ঠিক আছে, একে কি বলা হয়? না ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ওয়েল অফ ভিট্রিয়ল, ভিট্রিয়ল, ঠিক আছে, ওয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু বলা হয়। এবং তোমাদের দেখবে অনেক সময় প্রশ্নতে আসে যে ব্যাটারি, ঠিক আছে, এই যে ব্যাটারি, ব্যাটারিতে মনে রাখবে কি অ্যাসিড থাকে? না ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড কিন্তু থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাকে আরেকটি নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, ঠিক আছে, মিউরিয়েটিক অ্যাসিড। এই অ্যাসিডটা কোথায় থাকে? না এই অ্যাসিডটা থাকে, এটা সংকেত হচ্ছে HCl। এটি থাকে কোথায়? না এটা আমাদের দেহের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, এটা পাকস্থলীতে কিন্তু আমাদের দেহে কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই 3টা অ্যাসিড, শক্তিশালী স্ট্রং অ্যাসিড এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু উইক অ্যাসিড নয়, সবই কিন্তু স্ট্রং অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, ন্যাটো এর সম্পূর্ণ নাম কি? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো হচ্ছে তোমার হয়ে যাবে কি না নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অপশন সি দেখতে পাচ্ছ, অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন এখান থেকে ন্যাটো থেকে কি কি প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো আসে সবই কিন্তু কভার করে দেব। ন্যাটো থেকে প্রথম যেটি আসে যে ন্যাটোর হেডকোয়ার্টারটি কোথায়? ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়?
এর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ঠিক আছে, কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু এর হেডকোয়ার্টার, মনে রাখবে, ন্যাটো। ন্যাটো কবে তৈরি হয়েছিল, কবে এস্টাবলিশড হয়েছিল? কবে এস্টাবলিশড হয়েছিল? 1949, 1949 সালে কিন্তু ন্যাটো তৈরি হয়েছিল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ন্যাটোর 31তম, 31তম এবং 32তম, ঠিক আছে, 32তম মেম্বার কান্ট্রি কি কি? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 31তম মেম্বার কান্ট্রি মনে রাখবে ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড। আর 32তম মেম্বার কান্ট্রি কি? সুইডেন। সুইডেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু খুবই পরীক্ষায় আসতে পারে, সুইডেন এবং ফিনল্যান্ড। এবার দেখো এফ, এফ তো আগে আসে, তারপর তো এস আসে। তো এই অনেকের কিন্তু 31 32 এ কনফিউশন হয়ে যায়, না, আগে এবিসিডি এফ, এফটা আগে আসছে, তাহলে ফিনল্যান্ড হচ্ছে 31তম, তারপর থাকবে কি 32তম, সেটা হচ্ছে সুইডেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা কি দেখে নিই কি আছে। বলছে শুধু রাতের শব্দ নয়, গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি মনে রাখবে অরুণ মিত্রের লেখা। তাহলে কিছু কিছু প্রশ্ন এরকম পাবে, অড প্রশ্ন, তো এইগুলো তোমাদের প্রশ্ন উত্তর আকারে কিন্তু মুখস্থ করতে হবে। চলো এরপরে আমি দেখে নিই কি আছে। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং গুজরাট। তাহলে এই গরবা, গরবা না ডান্সটা মনে রাখবে এটা গুজরাটের। ঠিক আছে, গুজরাটের গরবা, ডান্ডিয়া, ডান্ডিয়া এবং ভাভাই, গরবা, ডান্ডিয়া এবং ভাভাই, এই ডান্স গুলো মনে রাখবে কোথায় পারফর্ম হয়? না গুজরাটে। উত্তরপ্রদেশে তোমরা জানো, উত্তরপ্রদেশে যদি বলা হয় যে ক্লাসিক্যাল ডান্স কি, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স আমি তোমাদের বলেছি যে কত্থক, কত্থক যে ক্লাসিক্যাল ডান্সটা আছে, কত্থক, ঠিক আছে, এটা অনেক সময় দেখবে উত্তর পাবে যে উত্তর ভারতের এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, অথবা উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্সের নাম কি? কত্থক। এটা হচ্ছে একটা স্টোরি টেলার্স। ঠিক আছে, এই ডান্সের মাধ্যমে কিন্তু একটা স্টোরি বর্ণনা করে আর কি, স্টোরি টেল করে এটা। আচ্ছা, এই যে উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স দেখলাম, তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের কিছু ফোক ডান্স দেখে নিই। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে রামলীলা, রামলীলা, রাসলীলা, রাসলীলা, ঠিক আছে, নৌটঙ্কি, নৌটঙ্কি, এই রামলীলা, রাসলীলা, নৌটঙ্কি, এইগুলো মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ ফোক ডান্স। কোথাকার? না উত্তরপ্রদেশের। রাজস্থান, রাজস্থানে তোমরা জানো যে ঘুমার, ঠিক আছে, ঘুমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কালবেলিয়া। ঠিক আছে, ঘুমার এবং কালবেলিয়া পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো একটু তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে ডোলড্রমস এর অর্থ কি? তাহলে ডোলড্রমস এর অর্থ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি তে ওই কোশ্চেন কিন্তু এসেছে, এসএসসি তে ওই কোশ্চেন এসেছে। তো ডোলড্রমস মনে রাখবে এটা হচ্ছে একটা শান্ত জলবায়ু অঞ্চল। অপশন এ কিন্তু একটি সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু শান্ত জলবায়ু অঞ্চল। তোমাদের আমি যদি ডোলড্রমস দেখাই অ্যাকচুয়াল কি রকম, যদি আমরা পৃথিবীটাকে কল্পনা করি, পৃথিবীর একদম মাঝ বরাবর দিয়ে কি গেছে? না নিরক্ষরেখা গেছে। নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তরে, 5 ডিগ্রি দক্ষিণে। ঠিক আছে, তাহলে নিরক্ষরেখা যদি এটা হয় 0 ডিগ্রি যদি হয় এটা, এখানে যদি 5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, 5 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ। এই যে 5 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ, এইটাকেই বলা হয় কি? আইটিসিজেড। আবার এটার প্রশ্ন আসে যে আইটিসিজেড টা কি? এর ফুল ফর্ম আছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটাই হচ্ছে তোমার ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এবং এটাকে বলা হয় কি? লো প্রেসার জোন। ঠিক আছে, কি বলা হয়? লো প্রেসার, লো প্রেসার জোন। বুঝা গেল? তাহলে এই লো প্রেসার জোন আইটিসিজেড, সেটাই কিন্তু মনে রাখবে ডোলড্রমস। যেটা আইটিসিজেড সেটাই কিন্তু ডোলড্রমস, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটাও পরীক্ষা আসে যে আইটিসিজেড এর ফুল ফর্ম কি? তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, প্রত্যেকে লিখবে কমেন্টে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মোট আয়তনের কত শতাংশ? তাহলে পশ্চিমবঙ্গের যে আয়তন সেটা ভারতের আয়তনের মনে রাখবে 2.7%। যদি আমরা দেখি যে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া
টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কত জায়গা অকুপাই করে আছে, কত জায়গা দখল করে আছে, মনে রাখবে 2.4% জায়গা জুড়ে আছে। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে 2.4% জায়গা জুড়ে আছে কে, সেটি হচ্ছে তোমার এই ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে পপুলেশন, এটা হচ্ছে আমি বললাম কি যে যত ল্যান্ড আছে, ঠিক আছে, ওয়ার্ল্ডে যত ল্যান্ড আছে তার 2.4% জায়গা জুড়ে আছে কি না ইন্ডিয়া। ইন্ডিয়া পপুলেশনের দিক থেকে, পপুলেশন, ঠিক আছে, পৃথিবীতে যত পপুলেশন আছে তার মধ্যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট আছে এটাও পরীক্ষায় এসেছে। মনে রাখবে 17 পয়েন্ট সামথিং, মানে অনেক সময় দেখবে 18%, তাহলে প্রায় 18% কিন্তু ভারতবর্ষে মানুষ বসবাস করে। তাহলে 100% যদি পৃথিবীর টোটাল মানুষকে আমরা 100% ধরে নিই, তার 18% মানুষ শুধু আমাদের ভারতবর্ষেই বসবাস করে, কিন্তু জায়গা কত কম দেখো, 2.4% জায়গা জুড়ে আছে। তাহলে বুঝতে পারছো ভারতের পপুলেশন ডেন্সিটিটা কত বেশি, কম জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করছে। তাই আমরা পৃথিবীর এখন সব থেকে বেশি জনসংখ্যা যদি বলা হয় কোথায়, না আমাদের ভারতবর্ষেই। চীন কিন্তু এখন আর নেই, চীনকে আমরা কিন্তু ছাপিয়ে দিয়েছি। এই হচ্ছে 7 নাম্বার প্রশ্ন হলো। 8 নাম্বারটা দেখো কি আছে। টোটো হলো এক প্রকার আদিবাসী যাদের পাওয়া যায়, যাদের কোথায় পাওয়া যায় টোটো। যে টোটো যে আদিবাসী আছে, এটা মেনলি কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গে কিন্তু পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথায়, আলিপুরদুয়ারে। ঠিক আছে, আলিপুরদুয়ারে মনে রাখবে এই টোটো সম্প্রদায়টা কিন্তু থাকে। টোডা ট্রাইবও কিন্তু আছে, টোডা। এই টোডা ট্রাইবসটা কোথায় থাকে, এটা হচ্ছে নীলগিরি হিলস। ঠিক আছে, নীলগিরি হিলে মনে রাখবে এই টোডা ট্রাইবটা কিন্তু থাকে, পরীক্ষায় কিন্তু এটাও এসেছে। এই নীলগিরি হিলে যে টোডা ট্রাইবস থাকে তার কাজ কি, অকুপেশন কি, তাদের অকুপেশন হচ্ছে প্যাস্টোরালিজম, মানে কি পশুপালন, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, পশুপালন। তাহলে WBCS এ সবাই পড়ে গেছে টোডা টোডা টোডা, বাট দিয়ে দিয়েছে টোটো। এবারে আপনার সবাই করে দিয়েছে নীলগিরি হিল, বাহ কেটে গেছে, নীলগিরি হিল কিন্তু হবে না। টোটো বললে মনে রাখবে পশ্চিমবঙ্গের টোটো, আর টোডা বললে কি হবে, আর নীলগিরি হিল। এই দুটো কিন্তু ভালো করে খেয়াল করে তোমরা কিন্তু করে আসবে। চলো নেক্সট আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্য সরকারের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আছে তাদের আচার্যকে, তাদের আচার্য মনে রাখবে আমাদের রাজ্যের রাজ্যপাল যিনি হবেন তিনি কিন্তু আচার্য হবেন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে শৈবাল সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়। তাহলে শৈবাল মানে অ্যালগি, ঠিক আছে, এই অ্যালগি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। এই অ্যালগি সংক্রান্ত বিদ্যাকে বলা রাখবে কি বলা হয়, ফাইকোলজি বলা হয়, ফাইকোলজি। আর মাইকোলজিটা কি না, মাইকোলজি হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ছত্রাক সংক্রান্ত যে বিদ্যা তাকে আমরা কি বলবো না মাইকোলজি। পরীক্ষায় দুটোই আসে, ফাইকোলজি এবং মাইকোলজি। ঠিক আছে, তাহলে মনে রাখবে মা, ঠিক আছে, কি রান্না করে না ছত্রাক দেখবে রান্না করে তোমাকে দেই, তাহলে মাইকোলজি বলতে সেখানে আমরা কিন্তু ছত্রাক কিন্তু ব্যবহার করব। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারো। বায়োলজি যেটা আছে সেটা হচ্ছে ব্রায়োফাইট, যে সমস্ত উদ্ভিদ সেই সম্বন্ধে স্টাডিকে বলা হয় কি ব্রায়োলজি, এবং লাইকেন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় লাইকেনোলজি। ঠিক আছে, লাইকেন শৈবাল এবং ছত্রাক মিলিয়ে কি হয়, লাইকেন হয়। তাহলে এইগুলো মনে রাখবে কোন কোন সংক্রান্ত বিদ্যা, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, প্যালিওন্টোলজি মানে কোন সংক্রান্ত বিদ্যা, তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখি আমরা কি আছে। নিম্নলিখিত কোন মহামানব 100 বছর বয়সে সম্মেদ শিখরে দেহত্যাগ করেছিলেন। তাহলে এটা সঠিক উত্তর কি হবে না পার্শ্বনাথ। ঠিক আছে, পার্শ্বনাথ যিনি হচ্ছে 23তম 23rd তীর্থঙ্কর। ঠিক আছে,
তীর্থঙ্কর 23তম তীর্থঙ্কর কি এই পার্শ্বনাথ, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ পরীক্ষা আসে কিন্তু। তাহলে ফার্স্ট তীর্থঙ্কর কি ছিল, কে ছিল? না ঋষভনাথ। ঋষভনাথ মনে রাখবে তিনি কিন্তু প্রথম তীর্থঙ্কর ছিল এবং 24তম 24th, ঠিক আছে 24th তীর্থঙ্কর কে ছিলেন? না 24th তীর্থঙ্কর ছিলেন মহাবীর, ঠিক আছে মহাবীর, যিনি জৈন ধর্মের প্রবর্তক। তাহলে যিনি জৈন ধর্মের প্রবর্তক 24তম তীর্থঙ্কর তিনি হচ্ছে মহাবীর, পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? তাহলে উলগুলান, এই যে উলগুলান এটা কোন আন্দোলনের সঙ্গে জড়িত? আমরা পড়েছি বিরসা মুন্ডার উলগুলান, তাই তো মুন্ডা, তাই মুন্ডা উত্থানের মানে মুন্ডা আন্দোলনের সঙ্গে কিন্তু এই উলগুলান শব্দটা কিন্তু জড়িত। যেমন আমরা পড়েছি যে সাঁওতাল বিদ্রোহ, এখানে হচ্ছে হুল, হুল বিদ্রোহ বলা হয়। সাঁওতাল বিদ্রোহকে কি বলা হয়? হুল বিদ্রোহ। ঠিক একই রকম মুন্ডা বিদ্রোহকে কি বলা হয়? না তোমার উলগুলান বিদ্রোহ হয়। এবং মুন্ডা বিদ্রোহের নেতার নাম পরীক্ষায় খুবই কিন্তু আসে, বিরসা মুন্ডা, ঠিক আছে বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা পরীক্ষা অনেকবার এসেছে। বিরসা মুন্ডা এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা। আর এই বিরসা মুন্ডাকে কি বলা হয়? না ধরতি আবা বলা হয়, এটাও পরীক্ষায় এসেছে। ধরতি আবা, ধরতি আবা কাকে বলা হয়? না বিরসা মুন্ডাকে কি বলা হয়? ধরতি আবা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই যে মুন্ডা বিদ্রোহের কথা, এই যে মুন্ডা বিদ্রোহের কথা কোন বইয়ে লেখা আছে? অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবীর লেখা, ঠিক আছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অরণ্যের অধিকার, অধিকার এই গ্রন্থে কিন্তু আছে, কার লেখা? এটি হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা, মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবীর লেখা, ঠিক আছে সেটি হচ্ছে কি বললাম? না অরণ্যের অধিকার। তাহলে এখান থেকে মুন্ডা বিদ্রোহ থেকে যা যা আসে সবই বললাম। এবং মুন্ডা বিদ্রোহটা কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ 1899 সালে। 1899 সালে মনে রাখবে এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল। আমরা জানি সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তাহলে এগুলো সবই আসে কিন্তু পরীক্ষায়। নেক্সট প্রশ্ন বলছে কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়? তাহলে ফার্স্ট ভাষা কমিশন, ঠিক আছে তাহলে এটি মনে রাখবে কার নেতৃত্বে? না বিজি খেরের নেতৃত্বে। তাহলে কত সালে হয়েছিল প্রথম ভাষা কমিশন? প্রথম ভাষা কমিশন মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভাষা কমিশন তৈরি হয়েছিল 1855 সাল, সরি 1955 সাল, 1955 সালে কিন্তু তৈরি হয়েছিল ভারত স্বাধীনের পরে, 1955 সালে। তাহলে বিজি খেরের নেতৃত্বে প্রথম কিন্তু ভাষা কমিশন তৈরি হয়েছিল কত সালে? 1955 সালে, খুবই গুরুত্বপূর্ণ। এবং 55 সালে আমরা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা কোন দেশ সর্বোচ্চ সংখ্যক বার ফিফা, ঠিক আছে ফিফা বিশ্বকাপ জিতেছেন? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সব থেকে বেশি বার জিতেছে কি? ব্রাজিল, ঠিক আছে ব্রাজিলের আমরা জানি নেইমার, নেইমার, নেইমার কোথাকার প্লেয়ার? ব্রাজিলের প্লেয়ার। এবং এই ব্রাজিলই মনে রাখবে এখানের একজন বিখ্যাত প্লেয়ারের নাম কিন্তু পড়ে পেলে, ঠিক আছে পেলে কিন্তু মনে রাখবে তিনি টোটাল কিন্তু ব্রাজিল 5 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। কবার? 5 বার, 5 টাইমস, সব থেকে ম্যাক্সিমাম, ঠিক আছে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাক্সিমাম জিতেছে কে? ব্রাজিল। ব্রাজিল কতবার? না 5 বার। তার মধ্যে পেলে কিন্তু 3 বার ছিল, যখন পেলে ছিল 3 বার, সে 3 বার তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছেন। বুঝতে পারছো একজন প্লেয়ার যে 3 বার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেছে তার নাম কি? পেলে, খুব গুরুত্বপূর্ণ। চলো আচ্ছা তোমরা জানাবে রোনাল্ডো মানে কোথাকার প্লেয়ার, সেই সঙ্গে সঙ্গে মেসি যিনি আমাদের কলকাতায় এসেছিল তিনি কোথাকার প্লেয়ার, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ব্রাহ্মস মিসাইলটি কোন দুটি দেশের যৌথ উদ্যোগে তৈরি? তাহলে ব্রাহ্মস মনে রাখবে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে অনুপ্রাণিত? তাহলে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর, ঠিক আছে বা রাশিয়া থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং আমরা জানি যে ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডমার মডেলে হয়েছিল এবং সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা মহালানবিস মডেলে হয়েছিল, ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু করে নেবে অবশ্যই। চলো নেক্সট আমরা দেখে নিই সিআরপিসি 164 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে সিআরপিসি 164
এটা মনে রাখবে, এই যে ভুক্তভোগীর বিবৃতি রেকর্ডের কথা বলা হয়, যে কনফেশন, ঠিক আছে, তোমার কনফেশন যে রেকর্ড করা হয়, সেই কনফেশন রেকর্ড কিন্তু এই সিআরপিসি 164-তে কিন্তু বলা হয়েছে। এবং তোমরা জানাবে যে পুলিশের কি কোনো ক্ষমতা আছে কারো কনফেশন রেকর্ড করার, তোমরা কমেন্টে জানাবে পুলিশের ক্ষমতা আছে না নেই। নেক্সট প্রশ্ন কি আছে, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য ন্যূনতম শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতির নাম কি? তাহলে এখন নতুন করে কিন্তু তোমরা জানো যে 4 বছরে কিন্তু ইন্টিগ্রেটেড বিএড হয়েছে, তাহলে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নেবে তোমরা। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন কি আছে, 2025 সালে বিশ্বব্যাপী স্টিম প্রতিভা আকর্ষণের জন্য কোন দেশ কে ভিসা চালু করে? তাহলে কোন দেশ কে ভিসা চালু করে? তোমরা নিশ্চয়ই জানো, রিসেন্টলি কিন্তু 2025 সালে কিন্তু চীন কিন্তু এই কে ভিসা চালু করেছেন। আচ্ছা, আজকের লাস্ট প্রশ্ন এবং 20 নম্বর প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। রাশিয়ার মুদ্রা কোনটি? তাহলে রাশিয়ার মুদ্রা মনে রাখবে রুবেল। রুবেলটি হচ্ছে কি না রাশিয়ার মুদ্রা। এবং ইউরোটা কার মুদ্রা? না ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে, তোমরা সবাই জানো যে ইউরো। রিয়ালটা কি? রিয়াল হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের হচ্ছে তোমার রিয়াল। ইয়েনটা কার? না জাপানের কারেন্সি। জাপান থেকে কিন্তু অনেকগুলো পরীক্ষা আসে, ঠিক আছে, তাহলে জাপানের কারেন্সির নাম কি? ইয়েন। এবং জাপানের পার্লামেন্টের নামও কিন্তু পরীক্ষা আসে, ডায়েট, ঠিক আছে, এর পার্লামেন্টের নাম কি? ডায়েট। তাহলে এই ছিল আজকের 20টা প্রশ্নপত্র। তোমাদের কত স্কোর হলো তোমরা কমেন্টে জানাবে। এবং যারা আমি 20টা মক টেস্ট রেডি করেছি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির উপরে ফুল মক টেস্ট, যারা নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বা এই নাম্বারে তোমরা, আমি বলেই দিই, একদম মিনিমাম টাকা 150 টাকা, 150 টাকায় কিন্তু তোমরা এই 20টা ফুল মক টেস্টের কিন্তু পেয়ে যাবে। যারা নিতে চাইছো তারা এই নাম্বারে ফোনপে গুগল পে যা কিছু করে তোমরা কিন্তু সেন্ড করবে, আমি তোমাদের পাঠিয়ে দেব, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।